সড়ক জুড়ে জলাবদ্ধতা, শতাধিক শিল্প কারখানা গড়ে উঠলেও হয়নি উন্নয়ন। নাগরিক সুবিধা বঞ্চিত নারায়ণগঞ্জের ফতুল্লার বাসিন্দারা, সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার দাবি। এবং জনবল সংকট ও চিকিৎসা সরঞ্জামের অভাব, বন্ধ জরুরি বিভাগ, ল্যাব সহ বেশিরভাগ সেবা দুই যুগেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ধামরাইয়ের 20 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স। প্রায় 2 যুগ ধরে উন্নয়ন ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত নারায়ণগঞ্জের ফতুল্লার বাসিন্দারা। শতাধিক শিল্প কারখানা গড়ে উঠলেও জীবনযাত্রার মান উন্নয়ন হয়নি। রাস্তার বেহাল অবস্থা ও ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে বছরের পর বছর জলাবদ্ধতায় ভোগান্তিতে 5 লাখ মানুষ। ভোগান্তি দূর করতে এই ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার দাবি স্থানীয়দের। আরিফ হোসেনের ছবিতে শওকত আলী সৈকতের রিপোর্ট। সড়ক জুড়ে জলাবদ্ধতা। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের দক্ষিণ সস্তাপুর, ইজদাইর বাজার ও বুড়ির দোকান সহ বিভিন্ন এলাকার এমন বেহাল দশা। স্থানীয়রা বলছেন, রাস্তাগুলো নিচু হওয়া, বিভিন্ন স্থানে ড্রেন ভেঙে যাওয়া এবং দীর্ঘ সময় উন্নয়ন না হওয়ায় সারা বছরই ময়লা পানিতে তলিয়ে থাকে। এতে বছরের পর বছর ধরে জলাবদ্ধতার ভোগান্তিতে রয়েছেন ফতুল্লা ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দারা। রাস্তা জুড়ে গর্ত সৃষ্টি হওয়ায় ঘটছে দুর্ঘটনাও। এছাড়া বিশুদ্ধ পানির সংকট, নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এলাকাবাসী। ড্রেনের পানি সারা বছর এরকম থাকে, শুধু বর্ষাকালে না। প্রত্যেকটা ড্রেনেই নিচু, কোনো পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এই সমস্যার কারণে এলাকাবাসী চলাফেরা করতে খুবই অসুবিধা হয়। কিছু এলাকা সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু আমরা 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর এই ওয়ার্ডগুলি অত্যন্ত অবহেলিত। সম্প্রতি ফতুল্লা ইউনিয়নের 3টি ওয়ার্ড পুরোপুরি এবং 2টি ওয়ার্ডের আংশিক এলাকা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার প্রস্তাব বিবেচনায় নিয়ে জনমত গ্রহণ করছে স্থানীয় সরকার বিভাগ। তবে আংশিক নয়, পুরো ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবি স্থানীয়দের। গণশুনানির মাধ্যমে যাচাই বাছাই করে দাবির বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস জেলা প্রশাসকের। নতুন এলাকা যদি সম্প্রসারণের জন্য আরও যদি এলাকার অন্তর্ভুক্তির বিষয় থেকে থাকে, অথবা কোনো এলাকা ভুলভাবে ঢুকে গেছে সেটাকে বাদ দেওয়ার প্রস্তাব যদি থেকে থাকে, এগুলো আমরা যাচাই বাছাই করে এই প্রস্তাব আবার পুনরায় হওয়ার সুযোগ আছে। 3.61 বর্গমাইল আয়তনের ফতুল্লা ইউনিয়ন 9টি ওয়ার্ড নিয়ে গঠিত। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দীর্ঘ 2 যুগেরও বেশি সময় ধরে সরকারি বরাদ্দ, প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে কার্যত অচল ঢাকার ধামরাই উপজেলার কৃষ্ণনগর 20 শয্যা বিশিষ্ট সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স। স্থানীয়দের অভিযোগ, কার্যকর উদ্যোগের অভাবে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় বরাদ্দ, জনবল পেলে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব। সবুজ শ্যামল মনোরম পরিবেশে ঢাকা জেলার ধামরাই উপজেলার প্রত্যন্ত কৃষ্ণনগর এলাকায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 20 শয্যা বিশিষ্ট সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স। ভবনের পাশাপাশি চিকিৎসক ও কর্মচারীদের জন্য নির্মাণ করা হয় স্টাফ কোয়ার্টারও। উদ্দেশ্য ছিল প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় সরকারি স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া। কিন্তু 2 দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। বিশাল সরকারি স্থাপনাটি অনেকটাই অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম, ওষুধ ও পরিচালন ব্যয়ের বরাদ্দ না থাকায় হাসপাতালটি কার্যকরভাবে পরিচালনা করা যাচ্ছে না। বর্তমানে জরুরি বিভাগ, ল্যাব সহ বেশিরভাগ সেবা কার্যক্রম বন্ধ, নিয়মিত ভর্তি রোগীও নেই। এতে ঢাকা ও মানিকগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার হাজারো মানুষ সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এখানে ডাক্তার বা নার্স ওরকম ভাবে নেই। এখানে আইছিলাম ওষুধ নিতে, এখানে কোনো ডাক্তারও নাই, কোনো ওষুধও নাই। টুকটাক ওষুধ দেয়, আগে দিত, এখন একদমই বন্ধ। হাসপাতাল সূত্র জানায়, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, ল্যাব সুবিধা এবং পর্যাপ্ত জনবলের অভাবে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হচ্ছে না। নিয়োগপ্রাপ্ত কয়েকজন চিকিৎসক বর্তমানে ঢাকা জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে সংযুক্ত রয়েছে। সীমিত সংখ্যক স্বাস্থ্যকর্মী হাসপাতালটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছেন। রোগী আসে, আইসা হয়রানি হয়, ওষুধ পাওয়া যায় না। মোট কথা একটা পরামর্শের জন্য আমরা পরামর্শ দিতে পারি, এটি আর এছাড়া আর কিছু করতে পারি না। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় বরাদ্দ ও জনবল পেলে হাসপাতালটি পূর্ণাঙ্গ রূপে চালু করা সম্ভব হবে। পদায়িত চিকিৎসকের মধ্যে
4 জনই সংযুক্তিতে ঢাকার বিভিন্ন হাসপাতালে কর্মরত রয়েছেন। একজন চিকিৎসক অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন। ওষুধপত্র, সরঞ্জামাদি, ল্যাবের জন্য জিনিসপত্র কিনতে পৃথক বরাদ্দর প্রয়োজন। 2006 সালে হাসপাতালটি নির্মাণ করা হয়। সময় সংবাদ, সাভার। 2 দফা মেয়াদ শেষ, তবুও শেষ হয়নি ঢাকা শরীয়তপুর 4 লেন সড়ক নির্মাণ প্রকল্প এলাকায় নেই শ্রমিক, নেই ভারী যন্ত্রপাতি, থমকে আছে একাধিক প্যাকেজের কাজ। জমি অধিগ্রহণ জটিলতার কথা তুলে 3য় দফায় মেয়াদ বাড়ানোর আবেদন করেছে সড়ক ও জনপথ বিভাগ। তবে কবে নাগাদ শেষ হবে বহু প্রতীক্ষিত এই প্রকল্প, তার কোনো উত্তর নেই সংশ্লিষ্টদের কাছে। বিএম ইসরাফিলের তথ্য, মিলন খানের ছবিতে রিপোর্ট। ধুলা, খানাখন্দ আর দীর্ঘ যানজট, কোথাও ভাঙাচোরা সড়ক, কোথাও সরু পথ। বর্ষা এলেই দুর্ভোগ যেন কয়েক গুণ বেড়ে যায়। কাদা আর পানিতে একাকার হয়ে পড়ে সড়কের বড় অংশ। এই চিত্র ঢাকা শরীয়তপুর মহাসড়কের নির্মাণাধীন 4 লেন প্রকল্প জুড়ে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই ধীর গতিতে চলাচল করছে ছোট বড় সব ধরনের যানবাহন। সময় নষ্টের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। চলতি বছরের 30 জুন শেষ হয়েছে প্রকল্পের 2য় দফা মেয়াদ, কিন্তু বাস্তবে 3টি প্যাকেজের মধ্যে 2টি প্যাকেজের কাজ প্রায় পুরোপুরি বন্ধ। নির্মাণস্থলে নেই শ্রমিক, নেই ভারী যন্ত্রপাতি, নেই ঠিকাদারি প্রতিষ্ঠানের দৃশ্যমান কোনো কার্যক্রম। শুধু একটি প্যাকেজে সীমিত পরিসরে চলছে কাজ, তাও খুব ধীর গতিতে। এতে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন চালক, যাত্রী এবং স্থানীয় বাসিন্দারা। বাচ্চাদের নিয়ে বা নিজেরা যাইতে অনেক ভয় করে। বিভিন্ন পেশেন্ট অনেক সময় যখন ঢাকা নেয় তখন শোনা যায় যে ঢাকা নিতে নিতে মারা গেছে। ছাত্রীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে, তাদের খুবই কষ্ট হয়। গাড়ির ডাইনে বামে কাইত হয়ে যায়, যাত্রীদের অনেক ভোগান্তি হয়। 2-3 বছরে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, গাড়িগুলো নষ্ট হয়ে গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, নির্ধারিত সময়ে প্রয়োজনীয় জমি বুঝে না পাওয়ায় কাজ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। তবে 2027 সালের জুন মাসের মধ্যে কাজ শেষ করার আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। নির্দিষ্ট মেয়াদে কাজ শেষ করতে না পারার কারণ জায়গা বুঝে পাই নাই। জায়গা যদি বুঝে না পাই আমরা কিভাবে কাজ করব? আমাদের এই প্রকল্পের মেয়াদ 1 বছর বৃদ্ধির জন্য আবেদন করা হয়েছে। তো এর মধ্যে আমাদের বাকি কাজগুলো আমরা শেষ করতে পারবো। জেলা প্রশাসন থেকে জায়গা বুঝে না পেয়ে কাজের টেন্ডার করা হয়েছে। বুঝিয়ে দেওয়া জায়গার কাজ শেষ করার কথা বলছেন জেলা প্রশাসক। যেটুকু অংশ আমরা বুঝিয়ে দিয়েছি ওগুলো কাজ করলে তো হয়, যে জিনিস বুঝে পাইলে সেই জিনিসটা টেন্ডার হওয়ার কথা না। আমরা ওইটা নিয়ে কাজ করছি। তো পেন্ডিং ইস্যু আমাদের কাছে বর্তমানে যদি বলেন তাহলে 15 এবং 16 নম্বরে লিখেছি। 3টি প্যাকেজে বাস্তবায়নাধীন ঢাকা শরীয়তপুর 27 কিলোমিটার 4 লেন সড়ক নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 1682 কোটি টাকা। সময় সংবাদ, শরীয়তপুর। নরসিংদীতে কিশোর গ্যাংয়ের তৎপরতা, বেপরোয়া আচরণ জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। দর্শক, এই বিষয়ে প্রতিবেদনটি আমরা দেখেছি। আর এই বিষয়ে বিস্তারিত জানতে নরসিংদীতে আছেন রিপোর্টার আশিকুর রহমান পিয়া, তার সঙ্গে আলোচনায় যুক্ত আছেন শিক্ষাবিদ ডক্টর মশিউর রহমান মৃধা। সরাসরি যাচ্ছি তার কাছে। নরসিংদীতে কিন্তু কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং বেপরোয়া কিন্তু দিন দিন বেড়ে চলেছে। বিশেষ করে আমরা দেখতে পাই যে স্কুল কলেজ চলাকালীন সময় কিন্তু তাদের বেপরোয়া অনেক বেশি বেড়ে যায়। তো এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হচ্ছেন শিক্ষাবিদ ডক্টর মশিউর রহমান মৃধা। আমরা তার কাছে জানতে চাইবো যে স্যার, এই যে কিশোর গ্যাংয়ের তৎপরতা আসলে নরসিংদীতে কেমন দেখছেন এবং তাদের আসলে থামানো যাচ্ছে না কেন, দিন দিন কেন বেড়ে চলছে? দেখুন, আপনাকে ধন্যবাদ। প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে এই মুহূর্তে রাষ্ট্রের সবচেয়ে বড় সংকট এবং সমস্যাগুলোর মধ্যে অন্যতম সমস্যা হয়ে দাঁড়াচ্ছে যে কিশোর গ্যাংয়ের যে তৎপরতা এবং তাদের যে দৌরাত্ম্য এবং তাদের যে অনাচার, সেটি হয়ে দাঁড়াচ্ছে। তো এই মুহূর্তে আমাদের নরসিংদীও এর বাইরে নয়। এটি আমি মনে করছি যে একটি পরিবার এবং একটি সমাজ, নৈতিক শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানগুলো এর পরে দায়িত্ব পালন করে। এই সমাজ এবং পরিবার থেকে যদি একজন মানুষ সেইভাবে শিক্ষা গ্রহণ করে উঠতে না পারে, তাহলেই পরে সে বিপথে যায়। এটি হচ্ছে প্রাথমিকভাবে আমরা এটাকে চিহ্নিত করতে পারি। আমাদেরকে দেখতে হবে যে একটি পরিবার এবং সমাজ এটি কোন অবয়বে আছে, কোন ধারায় আছে, সেই পরিবার এবং সমাজের মধ্যে কতটুকু কৃষ্টি, কালচার, সভ্যতার চর্চা হয়,
সেই জায়গাটিতে যেখানে যেখানে ঘাটতি আছে সেই জায়গাগুলো এই সমস্যাগুলো তৈরি হচ্ছে, কিশোর গ্যাংয়ের তৈরি হচ্ছে। এর বাইরে যেটি অনেক বড় একটি কারণ বলে আমি মনে করছি যে রাজনীতিবিদ কিংবা সমাজের প্রভাব প্রতিপত্তিশালী ব্যক্তিরা তারাও তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকে অথবা ব্যবহার করে থাকে এই জায়গাটি থেকে। আরেকটি জায়গা হইতে পারে যে ধরেন তাদের মধ্যে সোশ্যাল যে মিডিয়া রয়েছে কিংবা অপসংস্কৃতি রয়েছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যখন আমরা যাই তখন আমরা লক্ষ্য করি যে এমন কিছু কন্টেন্ট রয়েছে যেগুলির একেবারেই এর থেকে শেখার তো কিছুই নেই, একেবারেই বস্তা পচা কিছু বিষয় আমাদের সামনে এসে দাঁড়ায় এবং এর বাইরেও তাদের মধ্যে একটা অ্যাডভেঞ্চার কাজ করে যে আমি এটা করতে পারার মধ্য দিয়ে হয়তো আমি একদিন নেতৃত্বটা আমার হাতের মধ্যে চলে আসবে, এরকম একটি ধ্যান ধারণার থেকেও এই জায়গাটিতে হচ্ছে। তো এটি এই মুহূর্তে রাষ্ট্রের অন্যতম একটি বড় সমস্যা এবং সংকট বলে আমি একজন শিক্ষক হিসেবে মনে করছি। সেই ক্ষেত্রে পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং সকলের ঐক্যবদ্ধ চেষ্টা লাগবে। কিন্তু এই ক্ষেত্রে যদি আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি যথাযথ উদ্যোগ না নেয়, তাদেরকে যথাযথ উদ্যোগ নিতে হবে। কারণ একজন সাধারণ মানুষ তিনি যে প্রতিবাদ করবেন, তিনি যে এগিয়ে যাবেন, তিনি যে এটা বাধা দিবেন, প্রতিরোধ করার চেষ্টা করবেন, উনার নিরাপত্তার বিষয়টিও এখানে কিন্তু আবার অনেক বড় হয়ে দাঁড়াচ্ছে। আপনি তো সুশীল সমাজের একজন প্রতিনিধি হিসেবেও কাজ করছেন। এই যে প্রশাসনের পক্ষ থেকে যে কিশোর গ্যাংয়ের যে গ্যাংগুলোকে আসলে নির্মূলের জন্য কতটুকু তাদের তৎপরতা দেখছেন প্রশাসনের? না, আমার মনে হয় যে তেমনভাবে আমার কাছে এটি পরিলক্ষিত হচ্ছে না। আমি মনে করি যে অন্য কিছু রুটিন ওয়ার্ক নিয়ে তারা আমাদের যে, আমি যদি স্থানীয় প্রশাসনের কথা, যেহেতু আমি একটি জেলা পর্যায়ে বসবাস করি, তো সেখানে রুটিন ওয়ার্কের মধ্যেই তারা সীমাবদ্ধ আছে। এখানে যে নতুন কোনো উদ্যোগ নেওয়া, এদেরকে আমি এটা মনে করি যে শুধুমাত্র তাদেরকে কঠিন শাস্তি দিয়েই তাদেরকে ফিরিয়ে আনা যাবে এরকম নয়, তাদেরকে কোনো মোটিভেশনের মাধ্যমেও আনা যেতে পারে, রিহ্যাবিলিটেশনের মাধ্যমেও ফিরিয়ে আনা যেতে পারে। সেই জায়গাগুলোতে কোনো প্রকার উদ্যোগ আমি দেখছি না এবং প্রশাসনের বিশেষ কোনো উদ্যোগ কিশোর গ্যাংকে দমন করার ক্ষেত্রে বা প্রতিরোধ করার ক্ষেত্রে বা তাদেরকে থামানোর ক্ষেত্রে বা এই যে তাদের যে উত্থান, এই উত্থানকে কি বলে এটাকে যে নমনীয় করার ক্ষেত্রে, দমন করার ক্ষেত্রে আমার কাছে এরকম কোনো কঠোর পদক্ষেপ মনে হচ্ছে। স্যার, এই যে কিশোর গ্যাংয়ের যারা আড়ালে থেকে যাদেরকে লিড দিচ্ছে, আসলে তারা কি কোনো দলের বা কোনো ব্যক্তির আসলে প্রশ্রয়ে কি তারা এই কাজগুলো করছে বলে মনে করেন? না, এটা সবসময় সকল রাজনৈতিক দলের ভিতরেও ছিল, সমাজের মধ্যেও ছিল, প্রভাব প্রতিপত্তিশালী যারা ব্যবসা করে, ব্যবসাকে প্রতিষ্ঠিত করার জন্য সেখানেও ছিল। হ্যাঁ, তো সুতরাং এটা কিন্তু যে নতুন কোনো ঘটনা এরকমটি নয়, এটা হচ্ছে তাদেরকে ব্যবহার করা, ব্যবহার করে উদ্দেশ্যকে হাসিল করা। এই উদ্দেশ্য হাসিলকারী যারা আছেন তাদেরকেও চিহ্নিত করা উচিত এই মুহূর্তে আমি মনে করছি। ধন্যবাদ স্যার আপনাকে। আসলে আপনারা শুনছিলেন যে স্যার বলছিলেন যে সমন্বিত উদ্যোগের মাধ্যমে আসলে এই কিশোর গ্যাংকে দমন করতে হবে, পাশাপাশি প্রশাসনের উদ্যোগ সবচেয়ে বেশি প্রয়োজন। এই ছিল আমার কাছে নরসিংদী থেকে কিশোর গ্যাংয়ের তৎপরতার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম নরসিংদী থেকে। অস্তিত্ব সংকটে মানিকগঞ্জের 204টি খাল বেশিরভাগই ভরাট হয়ে গেছে। অনেক এলাকায় শুধু জমির নকশায় বেঁচে আছে উন্মুক্ত জলাশয়গুলো। দিন দিন ভরাট ও দখল হলেও কোনো কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। আর পানি উন্নয়ন বোর্ড বলছে খালগুলোর জরিপ শেষে অর্থ বরাদ্দ সাপেক্ষে পর্যায়ক্রমে খনন করা হবে। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য, রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। মানিকগঞ্জের শিবালয় উপজেলার ভাকলা খাল শ্রাবণের শেষ সময়ও শুকনো। কোথাও বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে দুর্গন্ধ, কোথাও খালের জায়গা ভরাট করে নির্মাণ করা হয়েছে বসতবাড়ি। ফসলের মাঠেও বিলীন হয়েছে খালের সীমানা। এতে অন্তত 20টি গ্রামের ফসলি জমি থেকে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হয়েছে। মানিকগঞ্জের 204টি খাল বর্তমানে অস্তিত্ব সংকটে, বেশিরভাগ ভরাট হয়ে গেছে। অনেক এলাকায় শুধু জমির নকশায় বেঁচে আছে উন্মুক্ত জলাশয়গুলো, অথচ বর্ষার পানি প্রবাহ, বিলের পানি নিষ্কাশন ও সেচ সুবিধার জন্য এসব খাল এলাকাবাসীর জন্য গুরুত্বপূর্ণ। স্থানীয়রা বলছেন দিন দিন ভরাট ও দখল হলেও কোনো কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। ছোটবেলা দেখছি এখান দিয়ে রানিং নৌকা চলছে, ডুঙ্গা চালাইছে, খাল টাল যার মতো বই হালাইছে, বাড়ি করছে কতদিন। এখন ভরাটের কারণে পানি বেরিয়ে না। খাল ছিল আগে, এখন সব আটকাই দিছে,
আমরা এই চক নিয়ে খুব একটা সমস্যা আছি। কৃষি বিভাগ বলছে খালগুলো খনন ও দখলমুক্ত করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আর পানি উন্নয়ন বোর্ড বলছে খালগুলোর জরিপ শেষে অর্থ বরাদ্দ সাপেক্ষে খালগুলো পর্যায়ক্রমে খনন করা হবে। আমরা মাঠ পর্যায়ে জরিপ করে দেখছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি যে এই সমস্ত জায়গায় এই খালে মুখ বন্ধ থাকায় বা খাল খনন না হওয়ায় কৃষিতে সমস্যা হচ্ছে। মন্ত্রণালয় বা প্রত্যেক ডিপার্টমেন্ট আলাদা আলাদাভাবে প্রকল্প প্রণয়ন করবে, আমাদের জন্য দ্বৈততার সৃষ্টি না হয় এবং খালগুলো যেন সঠিকভাবে মাঠ পর্যায়ে যাচাই বাছাই করা, সেই অনুপাতে আমরা খালগুলাকে আমরা আলোচনার সাপেক্ষে আমরা ডিস্ট্রিবিউশন করেছি, অর্থাৎ কে কোন দপ্তর কোন মন্ত্রণালয় করবে। এদিকে জেলা প্রশাসন বলছে খনন কাজ শেষ হলে আগামী বছর থেকেই এলাকাবাসী খাল থেকে সুফল পাবেন। আমরা খালগুলো পুনরুদ্ধার করব এবং যেখানে ভরাট হয়ে গিয়েছে সেখানে তো আপনারা জানেনই যে খাল পুনঃখনন কর্মসূচি চলছে। এই কর্মসূচিটি মাত্র শুরু হলো, আশা করা যায় আগামী কয়েক বছরের মধ্যে আমরা এর সুফল দেখতে পাবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মানিকগঞ্জে 204টি খালের মোট দৈর্ঘ্য প্রায় 4000 কিলোমিটার। সময় সংবাদ, মানিকগঞ্জ। বিভাগীয় সময় আরেকবার। মুন্সিগঞ্জের মীর কাদেব আড়তে ভরা বর্ষায় নেই ইলিশের কাঙ্ক্ষিত সরবরাহ। চড়া দামে বিক্রি হচ্ছে রূপালী ইলিশ। ছোট ইলিশ পাওয়া যাচ্ছে 500 থেকে 1000 টাকা কেজিতে। মাঝারি ইলিশের দাম 1500 থেকে 2500 টাকা। ইলিশ ছাড়াও হাটে তোলা হয়েছে নদীনালা খালবিলের নানা প্রজাতির মাছ। আড়তদারদের দাবি, নদী দখল দূষণ ও কারেন্ট জালের দাপটে ভরা বর্ষায় মিলছে না মাছের কাঙ্ক্ষিত সরবরাহ। শতাব্দীর প্রাচীন এই হাটে 15 জেলা থেকে আসে মাছ। 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। কেউ সময় আরেকবার। চলতি মৌসুমে গোপালগঞ্জে পাটের ফলন ভালো হলেও হাসি নেই কৃষকের মুখে। উৎপাদন খরচ বৃদ্ধি এবং কাঙ্ক্ষিত দাম না পাওয়ার দাবি কৃষকের। জয়ন্ত শিয়ালের রিপোর্ট, ছবি তুলেছেন HM মানিক। জমিতে চলছে পাট কাটা ও জাগ দেওয়ার কাজ। দেশের প্রধান অর্থকারী ফসলের ভালো ফলন হলেও কৃষকদের চোখে মুখে হতাশার ছাপ। চাষিরা জানান, ফলনের লক্ষ্যমাত্রা পূরণ হলেও বিপত্তি বেঁধেছে খরচে। এক মণ পাট উৎপাদনে কৃষকের খরচ হয়েছে 3500 টাকা, অথচ বাজারে বিক্রি হচ্ছে 2800 থেকে সর্বোচ্চ 3200 টাকায়। প্রতি মণে গুনতে হচ্ছে লোকসান। বীজ বপনের পর জ্বালানি তেল সংকটে বেড়েছে খরচ, তার উপর সার ও কীটনাশকের বাড়তি দাম। এ অবস্থায় কোনো মতেই মিলছে না পাটের কাঙ্ক্ষিত দাম। আমাদের পাটের দাম দিচ্ছে, তাতে আমাকে কিষানের টাকা হচ্ছে না। পাটের ফলন হয়েছে কিন্তু দাম পাওয়া যাচ্ছে না। যদি ন্যায্য মূল্য না পাই তাহলে তো আমরা পাট চাষ করতে পারবো না, কারণ পাট চাষ করে তো আমাকে লস। পাটের দামটা বাড়াই টাড়াই একটু দেয়, এই গেল আমাদের দাবি। ইতিমধ্যে 80% পাট কাটা হয়েছে। বাজার পরিস্থিতির উন্নতি না হলে কৃষকরা চরম লোকসানের মুখে পড়বে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষকরা প্রকারভেদে প্রায় 2800 থেকে 3200 টাকা মন পাচ্ছে পাটে। তো আমরা মনে করি যদি কৃষকদেরকে এটা মন প্রতি 4000 টাকা বা 4200 টাকা ইনশিওর করা যেত মূল্যটা মন প্রতি, তাহলে তারা লাভবান হতে পারত। চলতি মৌসুমে জেলার 5টি উপজেলায় 25,686 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যেখানে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 53,426 মেট্রিক টন। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং সড়ক জুড়ে জলাবদ্ধতা, শতাধিক শিল্প কারখানা গড়ে উঠলেও হয়নি উন্নয়ন। নাগরিক সুবিধা বঞ্চিত নারায়ণগঞ্জের ফতুল্লার বাসিন্দারা। সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করার দাবি। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।